অভিবাসন ও অভিবাসীর প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। যখনই আমরা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভের পরিমাণ উল্লেখ করি, বলি রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কথা, তখনই চোখের সামনে ভেসে ওঠে শ্রমজীবী অভিবাসীদের মুখ, যারা কষ্ট করে নিজেদের শ্রমে ঘামে আয় করা বৈদেশিক মুদ্রা পাঠায় দেশের জন্য। কিন্তু একই সাথে খবরও প্রচার হয় গণমাধ্যমে যে অভিবাসীরা ভাসছে সমুদ্রের বুকে, লাশ হয়ে কফিনবন্দি হয়ে ফিরছেন দেশের মাটিতে। নির্যাতনের শিকার হচ্ছেন নারীরাও। অভিবাসনের সঙ্গে দেশের 1/4 মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। কিন্তু তাদের জন্য আমরা কি করছি? এ নিয়ে অবশ্য সরকারের সাথে কাজ করছে ব্র্যাক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং ইউরোপিয়ান ইউনিয়ন। তারা সম্মিলিতভাবে প্রত্যাশা নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব নিয়ে আজকের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন একটু পরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম। উনি এখনও যুক্ত হননি, যুক্ত হবে একটু পরেই। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন IOM বাংলাদেশের সিনিয়র অ্যাডভাইজার মোহাম্মদ শহীদুল হক। মোহাম্মদ শহীদুল হক, আপনাকে স্বাগত। শহীদুল হক আমাদের সাবেক পররাষ্ট্র সচিব। আমাদের সঙ্গে আরও আছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে। আসিফ সালে, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ, আপনাদের সঙ্গে কৃতজ্ঞতা আপনাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি প্রচার দেখতে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। আর আজ আমরা কথা বলবো শহীদুল আলম, মোহাম্মদ শহীদুল হক এবং আসিফ সালের সাথে। আমি তিনজনের মধ্যে দুজনকে পেলাম। আমরা গত 3টি অনুষ্ঠান করেছি, বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। আমরা একটু আজকে আলোচনা করতে চাই অভিবাসনের নীতি ব্যবস্থাপনার বিষয়টি। আসিফ সালে আপনি আছেন এবং শহীদুল হক আপনিও আছেন। আমরা দুজনকে দিয়ে শুরু করব, পরে হয়তো শহীদুল আলমকে পাবো, BMATর মহাপরিচালক। আমি এই কদিনের আলোচনায় যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের মোটা দাগে অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি বড় চিন্তার বিষয় হলো অভিবাসন খরচ, যেটি অন্যান্য দেশের তুলনামূলকভাবে অনেক বেশি। আমাদের এখানে দালালদের, এজেন্টদের অনেক দৌরাত্ম্য আছে। হয় সেটাকে বৈধতা দিতে হবে অথবা তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় যারা অভিবাসন হিসেবে যেতে চায়। আমাদের এখানে বলছি আমরা যে দক্ষতা উন্নয়ন করতে হবে। যদি আমরা অধিক আয় করতে চাই, সংখ্যার দিকে না তাকিয়ে তাদের আয় যাতে বাড়ে এবং তারা যাতে খুব সন্তুষ্টির সঙ্গে কাজ করতে পারে, সেটি আমাদের দেখতে হবে। আমরা আরেকটু দেখছি যে আমরা যখন এই আলোচনা করছি তখন আমাদের অভিবাসী যারা, তাদের জন্য 3টি পর্যায়ে কাজ করা দরকার। একটি হলো যখন যারা যাচ্ছেন তাদের সচেতনতা, তাদেরকে সঠিক তথ্য দেওয়া এবং তাদের ব্যবস্থাপনার দিকটি দেখা। আবার যখন যারা যে দেশে যাচ্ছে সে দেশে আমাদের কূটনৈতিক মিশনগুলো থেকে তাদের সেবা পাওয়া, যাতে যত রকম অসুবিধা হয় বা তারা যে সমস্ত হয়রানির মধ্যে পড়ে সেখানে তাদেরকে সেবা দেওয়া। আরেকটু হলো যদি ফিরে আসেন তারা, একটি হলো কাজ শেষে ফিরতে পারেন, একটি হলো কোনো দুর্ঘটনার কারণে ফিরতে পারেন, একটি হলো যে তিনি আর যেতে চান না, আবার এখানে কিছু করতে চান, তাহলে এখানকার তাদের সেই সহায়তাটা দেওয়া, পুনর্বাসনটা, এটি একটি। আরেকটি আমার মনে হচ্ছে যে আরেকটি হলো যে আমাদের রাষ্ট্র এবং আমাদের যারা নাগরিক আমরা আছি তাদের একটা দায়ভার আছে। কারণ আমরা বলছি এই যে $48 বিলিয়ন আমাদের রিজার্ভ, তার একটা বড় অংশ এই অভিবাসীরা দিচ্ছেন, যারা শ্রমে ঘামে নিজেদের কষ্টের টাকা আমাদের জন্য পাঠাচ্ছে রাষ্ট্রের উন্নতির কাজে এবং রাষ্ট্রের ব্যয় সেটি ব্যবহার হচ্ছে। এই জায়গাগুলো থেকে আমি মনে করি যে এই নীতি ব্যবস্থাপনার জায়গাটি আমি শুরু করতে চাই। আমি একটু শুরু করতে চাই আমাদের আসিফ সালে, নির্বাহী পরিচালক ব্র্যাক। আপনারা অনেক কাজ করেন এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটা বড় নেটওয়ার্ক আপনাদের আছে। আপনি যদি বলেন এই নীতি ব্যবস্থাপনার জায়গাগুলোতে আমরা সঠিক জায়গায় কাজ করছি কিনা বা কি প্রত্যাশা করেন বা আপনারা কি করেন, যদি শুরু করেন আসিফ সালে। ধন্যবাদ প্রণতা। আসলে আমাদের নীতি আছে, অনেকগুলোই নীতি আছে এবং 2013 সালে অভিবাসন খাতের জন্য একটা বিশেষ অভিবাসী আইনও তৈরি হয়েছিল। কিন্তু আসলে যেটা বাংলাদেশে অনেক সময় হয় যে নীতির আইনগুলো তৈরি হয় কিন্তু এক নম্বর হচ্ছে আইনের প্রয়োগ হয় না, আবার দ্বিতীয়ত হচ্ছে আইন সম্পর্কেও মানুষ খুব একটা ভালো করে জানে না। যেরকম আমি যদি বলি যে আমাদের এই আইন অনুযায়ী প্রত্যেক আমাদের প্রবাসী যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু ওই একটা ডেটাবেসের একটা মাধ্যমে অনুযায়ী ডেটাবেসের একটা নিবন্ধন করে সেখানে যাওয়া উচিত, কিন্তু সেটা আবার পুরোপুরি হচ্ছে না। আবার আইন কল্যাণে কিংবা বিদেশ ফেরতদের বিস্তারিত ডিটেল গুলো কোথাও পাওয়া যায় না হতো, এবং ডেটা থাকলেও সেই ডেটার ব্যবহারটা। তো সেরকম জায়গাগুলো থেকে আবার আমি যদি দেখি যেরকম আমাদের প্রবাসী এবার যে অনেক বিদেশি ফেরত এসেছেন, প্রবাসী বাংলাদেশিরা ফেরত এসেছেন কোভিড এর পরে, এখান থেকে কিন্তু ভালো কিছু উদ্যোগ ছিল যে এখানে কিছু প্রণোদনা দেওয়া হয়েছিল, তাদের কিছু সাহায্য দেওয়ার কথা বলা হয়েছিল। তো আমরা যখন প্রথমে কাজ করা শুরু করলাম কোভিড এর পরে তাদেরকে কিছু সাহায্য দেওয়া এবং সাহায্যটা পৌঁছে দেওয়ার কাজ শুরু করলাম। তো সেখানে দেখলাম যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে যে সাহায্যটা পৌঁছে দেওয়ার কথা
এখন অনেক জায়গাতেই ওই ব্যাংকটা তো নেই, সো মানে মানুষের কাছে সার্ভিসটা যাওয়াটা খুব জরুরি। খালি সার্ভিসটা ঘোষণা করলাম, এখন মানুষের কাছে পৌঁছানোটা খুব জরুরি। তো তারপরে আমরা ঠিক করলাম যে তাহলে ঠিক আছে, যেখানে আছে সেই জায়গাগুলোতে আমরা কাজ করব, যে কারণ ফর্মটা ফিল আপ করা অনেক জটিল একটা ব্যাপার, সেই জায়গাতে আমরা তাদেরকে সাহায্য করবো ফর্ম পূরণে। কিন্তু তারপরে দেখা গেল যে আমি কয়েকদিন আগে কুমিল্লা গেছিলাম, ওখানে শুনলাম যে একটা ওই একটা কম কিস্তিতে কম সুদে লোন নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে একটা চেক দেওয়া লাগবে, আপনার কোলাটারাল মানে একজন স্পন্সরকে তার একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া লাগবে। এখন এই ব্ল্যাঙ্ক চেক অনেকে সংগ্রহ করতে পারে না, কারণ এটা যদি অন্য কেউ, সে যদি কোনো সময় ঋণের টাকা ফেরত না দিতে পারে তাহলে সেই স্পন্সরকে টাকাটা দিতে হবে। তো এখন এই ধরনের জটিলতা গুলো হয় কি, যে আমাদের অনেক ভালো আইন বা ভালো পলিসি যখন তৈরি হয়, আমরা শেষ পর্যন্ত ওই সার্ভিসটা সাধারণ মানুষের কাছে, যার জন্য ইন্টেন্ডেড, তার কাছে পৌঁছচ্ছে কিনা সেটা সম্পর্কে আমরা খোঁজ নেই না, এবং তখনই সেখানটায় শুভঙ্করের ফাঁকিটা রয়ে যায়। তো সেখানটায় আমার মনে হয় অনেক সমন্বয়ের কাজ আছে, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা একসাথে কাজ করতে পারে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের সুযোগ আছে। তো আমাদের আরো কিছু করার আছে, কিন্তু আমার মনে হয় যে আইন শুধু না, আইনের প্রয়োগটা জরুরি। ধন্যবাদ। আরেকটু এই যে তথ্য পৌঁছানো, আপনি যেটি বলছেন যে আইন আছে সেটা সম্পর্কে জানানো, যে দেশে যাচ্ছে সেটা সম্পর্কে জানানো, কি কাজে যাচ্ছে সেটার দক্ষতা আছে কিনা সেটা জানানো, এই জায়গাগুলোতে একটা বড় ধরনের কাজ তো আমাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে, শুধু সরকার না। সেইখানে আমরা আমি অনেক সময় ভাবি যে একটা কোনো নাগরিক প্ল্যাটফর্ম হবে কিনা, আপনারা যারা বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কাজ করেন, উন্নয়ন সংস্থা কাজ করেন, তাদের কোনো প্ল্যাটফর্ম আছে কিনা। আমি জানি আপনাদের একটা নেটওয়ার্কেরও একটা ব্যাপার আছে, করেছেন আপনারা কিছু, সেইটা কতটা কাজ করছে? সেটা কাজ করছে। আমার যেটা মনে হয় যে এখন যে সময়টা এক সময় ছিল যেখানে নাগরিক সংগঠনগুলো অনেক বেশি শক্তি ছিল, অনেক বেশি অর্থায়নও ছিল, এখন তো সেই স্কেলে আমরা আর আগের মতো কাজ করতে পারি না। আচ্ছা, এখন আমাদের যে কাজগুলো আমরা এখন করছি, যেরকম এই প্রকল্পের কথা বলা যেটা আপনি বললেন, সেটা IOM বাংলাদেশ এবং ব্র্যাক একসাথে কাজ করেছে, এবং আমরা যে সমস্ত ডিস্ট্রিক্ট গুলা থেকে বেশি মাইগ্রেশন হয় সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কাজ করেছি। মানে ইমিগ্রেন্ট প্রবণ জেলাও কিন্তু আছে, নির্দিষ্ট 7টি বা 12টি জেলা হবে এমন, যে ওই জেলাগুলোতে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এবং পাশাপাশি একটা জিনিস আমরা তৈরি করেছি আলটিমেটলি, কারণ এই জায়গাগুলোতে তো সিস্টেমটাকে স্ট্রেংথেন করতে হবে। তো আমাদের যে কাজটাই আমরা করি না কেন, সেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকারি যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাগুলোর সাথে কাজ না করলে সিস্টেমটা অ্যাকচুয়ালি শক্তিশালী হবে না। তো আসলে যেটাই আমরা করি না কেন, আমার মনে হয় যে এই কাজটা আমরা সবচেয়ে বেশি করতে পারি, যে কিছু কিছু উদ্ভাবনের কাজগুলো নিয়ে আসতে পারি। যেরকম এই রিইন্টিগ্রেশনের সময় আমরা এবার এই প্রকল্পের মাধ্যমে কাউন্সেলিং এর ব্যবস্থা করেছি, এবং আপনি অবাক হবেন শুনলে, মানে আমি যখন এরকম কয়েকজন মানুষের সঙ্গে কথা বললাম যারা এই সাপোর্টটা পেয়েছে, অর্থনৈতিক সাপোর্টের থেকে তারা বেশি বলেছে যে ওই যে আমার সঙ্গে এই কাউন্সিলর যে 2 দিন কথা বলেছে, এবং তার আগে আমি বিছানা থেকেই উঠতে পারতাম না, তারপরে বিছানা থেকে উঠতে পেরে এই যে আমি যে আবার নতুন করে যুদ্ধ করার জন্য যে প্রস্তুত হয়েছি, সেই যুদ্ধটা করার শক্তি পেয়েছি আমি এই কাউন্সিলিং থেকে। তো এই জিনিসগুলো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এগুলো করার মাধ্যমে আমরা দেখাতে পারি অল্প খরচে করা সম্ভব, এবং তারপরে আশা করবো যে সরকার সেটাকে তুলে নেবে আর কি, তুলে নিয়ে তাদের সিস্টেমে যুক্ত করবে, তাহলেই আমাদের কাজে সার্থক। আচ্ছা, আমি একটু যেতে চাই মোহাম্মদ শহীদুল হক, সিনিয়র অ্যাডভাইজার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, IOM এর বাংলাদেশের চ্যাপ্টারের সঙ্গে কাজ করেন আপনি, এবং আপনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদুল হক, যদি বলেন এই যে আমি একটি কথা বললাম যে যারা যখন যে দেশে আছেন সেই দেশের সেবা পাওয়াটা, আমাদের দূতাবাসের, আমাদের হাই কমিশনের সেবা পাওয়াটা, সেটা আমরা কতটা করলাম, বা কখনো কি এরকম ভাবা হয় যে আমি যে সমস্ত জায়গায় আমাদের অভিবাসী শ্রমজীবী মানুষরা আছে সেখানে যখন আমার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা যাচ্ছেন, সেটা রাষ্ট্রদূত থেকে শুরু করে কাউন্সিলর, লেবার অ্যাটার্নি, যেই যাক না কেন, আমরা কি এই বিষয়ে কোনো প্রশিক্ষণ বা এই বিষয়ে কোনো একটা মানসিক মনোজগৎ তৈরি করে দেই কিনা সেই কর্মকর্তা, যাতে উনি ওই সেবাটা ওখানে দিতে পারেন? আপনি একটু আনমিউট হয়ে আছেন। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। একটা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সমস্ত অফিসিয়ালসরা যায় বা কর্মচারীরা যায়, এক্সপ্যাট ওয়েলফেয়ার থেকে যায়, অন্যান্য মিনিস্ট্রি থেকে যায়, তাদের সবারই একটা বড় ধরনের ট্রেনিং হয় এই মাইগ্রেন্টদের জন্য। ইনফ্যাক্ট ফরেন সার্ভিস একাডেমিতে আমরা এটা কন্ডাক্টও করি।
এইটা একটা। আর আমার মনে হয় যে সর্বস্তরে তাদেরকে এখন বলা হয় যে তোমার দায়িত্বের মধ্যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বাংলাদেশে আছে তাদের ভালো মন্দ দেখা তোমার একটা বড় দায়িত্ব। সুতরাং আমি তো ধরেন আজ থেকে যদি 10 বছর আগের কথা চিন্তা করি তাহলে একটা মেজর শিফট সরকারের তরফ থেকে এসছে। বাট প্রশ্ন হলো যে এইটা ইজ দ্যাট এনাফ? ওই জায়গাটাই হলো সমস্যাটা। কারণ আপনি যেই সংখ্যার কথা বলছেন ওই সংখ্যাকে ম্যানেজ করার জন্য বাইরের যে আমাদের দূতাবাসের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সংখ্যা কিন্তু খুবই অপ্রতুল। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আমরা আপনার সৌদি আরবিয়া, আমি নাম বলি না মিশনে, সৌদি আরবিয়ায় দেখা গেল যে আমাদের অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 12টা কেস উঠে। তার মানে 10 থেকে 12টা কোর্টে আমাদের লোক থাকতে হবে টু ফাইট ফর দ্যাট রাইটস। এই যে এই সাইডটা আমাদের মনে হয় দেখা দরকার। তার আগে আমি একটা জিনিস বলি যে আসলে একটা সময় ছিল যখন আমরা অভিবাসনকে খুব একটা সিম্পল বিষয় হিসাবে দেখতাম। এখনো কিন্তু অনেকে তাই দেখতে চায় যে একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, টাকা আর্ন করবে, পাঠিয়ে দিবে। আসলে কিন্তু বিষয়টা তা নয়। একটা সিম্পল এক্সাম্পল দিই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটাকে আমরা ডাভোস বলে থাকি, সেটা রিসেন্টলি একটা গ্লোবাল রিস্ক অ্যাসেসমেন্ট করেছে। 31টা রিস্ক টু দ্য বিজনেস, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মাইগ্রেন্টস। এবং তাতে এই মাইগ্রেন্টদের বিষয়টি 5ম কঠিন রিস্ক হিসেবে ইমার্জ করেছে। যদি মাইগ্রেন্টদেরকে ঠিকভাবে ম্যানেজ না করা হয় তাহলে গ্লোবাল ইকোনমির জন্য একটা বড় সমস্যা হবে। তার মানে এই সমস্যাটা শুধু বাংলাদেশের সমস্যাটা না, এই সমস্যাটা সবার। এই যে ওইটি আমি বলতে চাচ্ছি। 2 নম্বর হলো যে মানে প্যান্ডেমিকের আগে মাইগ্রেশন ব্যবস্থাপনাটা যেরকম ছিল, প্যান্ডেমিকের পরে কিন্তু মাইগ্রেশন ব্যবস্থাপনা আর ওরকম থাকতে পারে না। আমরা যদি মনে করি ইট ইজ বিজনেস অ্যাজ ইউজুয়াল, আবারও হাজার হাজার লোক যাবে প্লেনে টিকিট করে, তাহলে উইল বি আটারলি গোয়িং রং। কারণ পুরো বিশ্ব মাইগ্রেন্টদের যে বাজার এইটা পাল্টে গেছে, এর ধরন পাল্টে গেছে, এর অ্যাজাম্পশনস গুলো পাল্টে গেছে, নতুন নতুন চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে। এক্স্যাক্টলি। সেখানে যদি আমরা ভাবি যে আমরা ওই প্রথাগত উপায়ে পাঠাবো তাহলে ভুল হয়ে যাবে। সেই জন্য আপনি যে বলেছেন, ঠিকই বলেছেন যে নীতিমালাটা রিভিজিট করা দরকার, লটা রিভিজিট করা দরকার। যেমন ধরেন আজকাল আইটি সেক্টরে লোক যায়, যখন এই নীতিটা করা হয়েছিল, ইফ আই রিমেম্বার কারেক্টলি, আইনটা করা হয়েছিল, তখন কিন্তু আইটি সেক্টরের উপরে এরকম ফোকাস ছিল না। তো সুতরাং ওইখানে একটু রিভিজিট করবার প্রয়োজন আছে। আরেকটা জিনিস হলো যে আমরা অধিকাংশ সময় ভুলে যাই যে এরা কিন্তু মানুষ, মাইগ্রেন্ট ওয়ার্কার্স আর হিউম্যান বিং, এদের একটা রাইটস অ্যাঙ্গেল আছে। মানে এটা একটা গুড না যে আমি এখান থেকে গার্মেন্টস শিপে করে পাঠিয়ে দিলাম, ওখানে একজন মানে আমি কোনো সফটওয়্যার পাঠাচ্ছি না, আমি কোনো মেশিনও পাঠাচ্ছি না, হিউম্যান বিং। ওই জিনিসটা আমার মনে হয় আমরা অনেক সময় ভুল করে ফেলি। আচ্ছা, আমি যখন পরবর্তীতে আসবো শহীদুল হক, তখন আমি আপনার কাছে জানতে চাইবো এর পরে ব্যাপারে, যে সেটি হলো যে এই যে IOM বলি বা জাতিসংঘ বলি বা রিড কেসিন বলেন, তাদের অনেকের সাথে আমাদের কাজ করতে হয়। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সবার একটা সমন্বয় দরকার। সেইটি কীভাবে আরেকটু ব্যবস্থা হয়, এবং আমি আজকেই বলছি যে আজকে আমরা কথা বলতে চাই একটু পলিসি ম্যানেজমেন্ট, নীতি ব্যবস্থাপনায় কী দরকার। যেমন আপনি বলেন আইনটা সংশোধন করার কথা ভাববো কিনা আমরা, বা অন্য আমাদের দূতাবাসগুলো, আমাদের হাই কমিশনের জন্য নতুন ব্যবস্থাপনা দরকার হবে কিনা মাইগ্রেশন ইস্যুতে, এটা আমি জানতে চাইবো। তার আগে আমি একটু যেতে চাই আমাদের আরেকজন অতিথি মোহাম্মদ শহীদুল আলম NDC, যিনি মহাপরিচালকের দায়িত্বে আছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। শহীদুল আলম, আপনি যদি আমাকে শুনতে চান তাহলে আমি প্রশ্নটা করতে পারি। আপনি কি শুনতে পাচ্ছেন শহীদুল আলম? শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু বিএমইটির পক্ষ থেকে আপনি আছেন এবং সরকারের পক্ষ থেকে আছেন। গত কয়েক বছরে একটি পরিবর্তনও হয়েছে এবং আমাদের সংখ্যাটাও বেড়েছে, এবং আমি বিএমইটির দেখতে পাচ্ছি যে আপনারা অনেকটা দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে বেড়েছে। গত 19-20 সালে প্রায় 43%, এখন 70টি প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। মন্ত্রণালয় হিসেবে 2018 সালে 7 লাখ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে এই যে আমরা প্রশিক্ষণ জোরের কথা বলছি, সেটা আরও বেশি আগের তুলনায় বেড়েছে, কিন্তু এটা যথেষ্ট কিনা বা এই দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বিএমইটি এবং আমাদের সরকারের পক্ষ থেকে করছেন কি, করণীয় কি আপনার দৃষ্টিতে? আপনাকে এবং আমি দুঃখ প্রকাশ করছি যে একটু আমি বিলম্বে প্রবেশ করছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাও নিয়ে আপনারা এবং আমরা আজকে কথা বলছি, এটি একটু অত্যন্ত জনসম্পৃক্ত এবং স্পর্শকাতর বিষয়। যিনি বেকার জীবনযাপন করছেন তার জন্য একটি চাকরি
অনেক ক্ষেত্রেই সোনার হরিণ। কিন্তু যদি তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে বিদেশে, উন্নত দেশে নিরাপদ একটি কর্মসংস্থান করে দিতে পারি, তাহলে সোনার হরিণ হয়ে উঠতে পারে তার জন্য একটি সোনার হরিণ প্রাপ্তি। আমরা বিএমইটির পক্ষ থেকে 70টা ট্রেনিং সেন্টার পরিচালনা করছি, 6টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট আইএমটি এবং 64টি টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এবং আপনারা জেনে খুশি হবেন যে আরো 40টা টিটিসি 22 সালের মধ্যে উপজেলা পর্যায়ে কাজ শুরু করবে। সরকারের একটি সিদ্ধান্ত আছে 2025 সালের মধ্যে সকল উপজেলা একটা করে যেন ট্রেনিং সেন্টার হয়। আচ্ছা। এই যে ট্রেনিং সেন্টার করা সমাজের দীর্ঘকালের একটি প্রবণতা ছিল, একটু ভালো ছাত্র হলে, একটু মেধাবী হলেই তাদেরকে উচ্চতম শিক্ষা পর্যন্ত যেতে হবে এবং কর্মে প্রবেশ করতে হবে, এরকম চিন্তা আমাদের শুরুই হতো মাস্টার ডিগ্রি পাশ করার পরে। কিন্তু মাস্টার ডিগ্রি পাশ করার পরে যে স্ট্যান্ডার্ডের চাকরি দরকার তত স্ট্যান্ডার্ডের চাকরি আমাদের ক্ষেত্রে নেই। এমনকি ম্যান পাওয়ারের ক্ষেত্রে বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও যেমন চাহিদা থাকে, সেক্ষেত্রে বলা হয় অভিবাসী কর্মী। অভিবাসী কিন্তু প্রফেশনালস না। আচ্ছা। এই জায়গায় আমরা আমাদের স্বপ্নগুলোকে চেঞ্জ করতে চাই ভবিষ্যতে, যে আমরা শুধু কর্মী পাঠাবো না, ওয়ার্কার পাঠাবো না, আমাদের প্রফেশনালসরাও বিদেশে যাবে, যাতে অন্য দেশে যে কিন্তু শহীদুল আলম, আমার প্রশ্নটা হলো এই যে আপনি বললেন যে 70টি প্রশিক্ষণ, কিন্তু আমিও বললাম প্রশিক্ষণ কিন্তু আগে থেকে অনেক বেড়েছে, বা আপনার পরিকল্পনা করছেন যে প্রতি উপজেলায় করবেন, কিন্তু যেমন দক্ষ কর্মী তৈরি করার জন্য দক্ষ প্রশিক্ষক দরকার, এই প্রশিক্ষণ কেন্দ্র কি সেই দক্ষতা বাড়াতে পারলো? এটা এটা একটা আপনি যৌক্তিক প্রশ্ন করেছেন, আমার মেনে নিতে কোনো বাধা নেই যে আমাদের দেশে দালান আগে হয়, পরে পদ সৃজন, এবং পদ সৃজিত হওয়ার পরে যে শিক্ষক শিক্ষা দিবেন, যে প্রশিক্ষক ট্রেনিং দিবেন, তাদের আর প্রশিক্ষণের তেমন উত্তম ব্যবস্থা নেই। আমার 70টা ট্রেনিং সেন্টার আছে, আমরা চালু করতে যাচ্ছি আগামী বছর, শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্রটি আগামী বছর চালু হবে। তাহলে 2001 সালে আমার মন্ত্রণালয় হলো, এবং 2001 সাল থেকে আজকে 21 সাল 20 সালের মধ্যে অনেকগুলো টিটিসি হয়েছে। কিন্তু টিটিসি এর যে প্রাণ, যারা পড়াবেন, যারা শেখাবেন হাতে কলমে, তাদের জন্য কিন্তু একটি হওয়া দরকার ছিল। 70টার মধ্যে কমপক্ষে 4টি হচ্ছে শিক্ষকদের পড়ানোর জায়গা অথবা উচ্চতর দক্ষতা অর্জনের জায়গা। সেদিক থেকে আমরা পিছিয়ে আছি, কিন্তু পিছিয়ে থাকলে বর্তমান সরকার সেটা গুরুত্ব দিয়েছেন। ঢাকাতেই একটি উত্তম একটি প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে, যেখানে কিন্তু প্রশিক্ষকদের প্রশিক্ষণ হবে। আর আপনি আরেকটু জেনে খুশি হবেন যে আমাদের ট্রেনিং সেন্টার গুলোতে যে ট্রেনিং গুলোতে হয়, এগুলো কিন্তু বড় বড় ল্যাব আছে, এখানে ওয়ার্কশপ আছে, হাতে কলমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। ফলে এখানে যদি শিক্ষার্থী, আমরা যে পর্যাপ্ত মেধাবী শিক্ষার্থী পাই, তাহলে কিন্তু সহজে শিখবেন। আর মেধা বা দক্ষতার যে বিষয়টা আছে, আমি একটু প্রশ্ন করে আমি একটু বিরতিতে যাব। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি যে যাচ্ছে তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করছি, না এমন কোনো ট্রেনিং এর ব্যবস্থা করছি যে যাওয়ার আগেই মানুষ এটাতে প্রশিক্ষণ নিতে উৎসাহিত হবে, তারপরে সে ভাববে আমি প্রশিক্ষণ শেষ করে তারপর আমি কোথায় যাব সেটা খুঁজবো, নাকি এখন কিন্তু হচ্ছে যে আগে আমি চাকরি পেয়ে যাচ্ছি সেই জন্য 2 মাসের একটি প্রশিক্ষণ করে চলে যাচ্ছি, কিন্তু আগে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী করলে সেই দক্ষ কর্মী তার দক্ষতা অনুযায়ী তার চাকরি খুঁজবে, কোনটা আগে পরে হচ্ছে? আমাদের 55টা ট্রেড আছে পৃথিবীর বিভিন্ন দেশের চাহিদার ভিত্তিতে, 55টা ট্রেড আছে, সেই ট্রেড গুলো কিন্তু উন্মুক্ত। আমি শহীদুল আলম, আপনি কি একটু থামাই, আমরা একটু বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এই কথাটি বিস্তারিত শুনবো। আমরা একটু বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে আছেন শহীদুল হক, শহীদুল আলম এবং আছেন আসিফ সালেহ। আমন্ত্রণ আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অভিভাষণ ও অভিবাসীর প্রত্যাশা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন মোহাম্মদ শহীদুল আলম, মোহাম্মদ শহীদুল হক এবং আসিফ সালেহ। আমি শহীদুল আলম আপনাকে থামিয়েছিলাম, আমি আপনার কাছে আবার একটু যুক্ত করতে চাই একটা ছোট্ট প্রশ্ন একই সঙ্গে, যে আমরা কি কর্মী যাচ্ছে তাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করছি, নাকি আমাদের নীতি হওয়া উচিত যে আমরা পেশাজীবী তৈরি করব প্রশিক্ষণ দিয়ে? এখন তো 11 ক্লাস 12 ক্লাস পরে একটা পরীক্ষা যাচ্ছে, ওই শিক্ষারও কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, আমরা কি তার সঙ্গে মিলিয়ে কিছু করতে পারবো যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনার? জি, তো আমরা দীর্ঘদিনের যে প্রবণতার কথা বলছিলাম, যে স্টুডেন্ট এসএসসি পাস করার পরে, এসএসসি পাস করার পরে উচ্চশিক্ষার জন্য খুব উদ্গ্রীব থাকে, একটা উদগ্র বাসনা থাকে কি করে সার্টিফিকেট অর্জন করা যায় উচ্চশিক্ষা। আর বর্তমান যে শিক্ষানীতি পরিবর্তিত হতে যাচ্ছে, সেখানে কিন্তু বলা হচ্ছে কারিগরি শিক্ষা একটি না একটি বৃত্তি তাকে জানতেই হবে। শিক্ষিত মানেই কোনো না কোনো কাজ উচ্চশিক্ষার পাশাপাশি তিনি জানবেন। আজকে আমার টিটিসি গুলো অতি প্রাসঙ্গিক।
আমরা যারা বিদেশ যাচ্ছেন তাদের, যারা বিদেশ যারা স্বপ্ন দেখছেন, অ্যাসপায়ার মাইগ্রেন্ট যারা যেতে আগ্রহী, তাদের জন্য উন্মুক্ত এই ট্রেনিং সেন্টার গুলো আছে। আচ্ছা। এবং দীর্ঘদিন বন্ধ থাকার পরে যে একটা লক তৈরি হয়েছিল, আগামী অক্টোবরের 1 তারিখ থেকে সকল টিটিসি আবার স্টুডেন্ট ভর্তি করবে। স্টুডেন্ট অর্থ হচ্ছে যারা চাকরির উদ্দেশ্যে উপযুক্ত এমন মানুষগুলো ট্রেনিং সেন্টারে আসবে। এবং আমাদের ট্রেনিং গুলো প্রকৃতপক্ষে একেবারেই বিনা খরচায়। আপনারা জানেন যে 1 লক্ষ ড্রাইভার তৈরি করার জন্য আমাদের একটি কার্যক্রম আছে। সেখানে ড্রাইভিং শিখলে তারা একটা ভাতাও পায় প্রতিদিন 100 টাকা করে, এবং তাদের ড্রাইভিং লাইসেন্সটাও আমরা করে দিই। সুতরাং এই ড্রাইভিং শিক্ষাটা একটি সম্মানজনক পেশাও হতে পারে শিক্ষিত মানুষদের জন্য। কিন্তু আমরা ড্রাইভিং শিখালাম, কিন্তু যে দেশে যাচ্ছে বা টার্গেটেড যে সমস্ত লক্ষ্য, যে সমস্ত দেশ, তার ভাষাটা কি সঠিক শিখালাম বা শিখে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মিডল ইস্টের দুবাই ট্যাক্সি এই গত মাসেই 5 এবং 6 তারিখের দিকে একটা বড় ধরনের নিয়োগের জন্য এসেছিল, কিন্তু সেখানে ড্রাইভার কিন্তু যতগুলো তারা চেয়েছিল ততগুলো আমরা দিতে পারিনি। কারণ দুটো হচ্ছে, দুবাই ট্যাক্সি মানে মানুষের সাথে কথা বলতে হবে, যাত্রীর সাথে কথা বলতে হবে, তাদের ইংরেজি জানতে হবে অন্তত ন্যূনতম পক্ষে যতগুলো কমিউনিকেশন করা দরকার, এবং আরবি কিছু সিগন্যাল বুঝতে হবে, রাস্তার সাইন বুঝতে হবে। এই কারণে আমরা এই ভাষা শিক্ষার উপরেও জোর দিয়েছি। এবং দুবাইতে গেলে কিন্তু খালি মধ্যপ্রাচ্যের ভাষা চলবে না, ওটা একটা আন্তর্জাতিক শহর, ওখানে সব দেশের মানুষ ইংরেজিটা মূল, বা অন্যান্য যে ভাষাভাষী থাকে তাদেরটা শিখতে হবে। সেই টার্গেটটা কি করতে পারি আমরা? হ্যাঁ, আরবি এবং ইংরেজি শিখতে হবে। তবে আমাদের দেশের ওয়ার্কার যারা, তারা কিন্তু ইংরেজিটা অন্তত পক্ষে অনেক দেশের চাইতে কিছুটা এমনি বুঝে। সুতরাং এসএসসি পাস একটি ছেলে বা এইচএসসি পাস একটি ছেলে যদি ড্রাইভিং পেশায় আসে, সে সহজে শিখতে পারবে এবং বিনা খরচায় ট্রেনিং নিতে পারবে, সহজে চাকরি পাবে। শহীদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি একটু আসিফ সালে আপনার কাছে যেতে চাই। এই দক্ষতা বৃদ্ধির জায়গাটি এখানে আপনারা কিভাবে দেখছেন? আরেকটি আমাদের একটি বড় সমস্যা, সেটি হলো আমরা দেখছি যে 2017 সালের পর থেকে আমরা দেখছি যে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে খরচ, যে মালয়েশিয়া যেতে হলে 1,60,000 টাকার বেশি নেওয়া যাবে না, সরকার নির্ধারণ করেছেন, কিন্তু এটি 3 লক্ষ 4 লক্ষ টাকা চলে যাচ্ছে। এটা আমরা কিভাবে ঠিক রাখবো, এবং দক্ষতার ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা কি, বা আপনাদের কোনো সুপারিশ আছে কিনা? ধন্যবাদ। না, আমি আমাদের এখানে আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি শহীদুল আলম সাহেব আছেন, আমি ওনার কথা সূত্র ধরে একটু বলতে চাই যে আসলে এটা কিন্তু ঠিক যে আমাদের যে টিটিসি গুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু এখন অনেক বেশি আগের থেকে ভাইব্রেন্ট হয়েছে, এবং এখানে অনেক যুগোপযোগী ক্লাস অফ কোর্স কারিকুলাম ইনক্লুড করা হয়েছে। আমি নিজে গিয়ে দেখেছি অনেক অনেক সচল আগের থেকে, যেগুলো আগে মৃতপ্রায় ছিল এখন অনেক বেশি সচল হয়েছে। এখন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সরকার আবার সব কাজ করতে পারবেন না। এখানে সচেতন এবং রেসপন্সিবল প্রাইভেট সেক্টর দরকার, এবং পাশাপাশি সামাজিক সেক্টর গুলো কাজ করতে হবে সরকারের সাথে সাথে। কারণ এখানে একটা জিনিস আমরা দেখছি যেটা আমাদের অতিরিক্ত সচিব মহোদয় বললেন যে এখানে নিডস গুলো খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। একদিকে যেরকম চাহিদা পাল্টে যাচ্ছে, কিছু কিছু জায়গাতে আবার স্কিল গুলো যেগুলো রিকোয়ার্ড সেগুলো পাল্টে যাচ্ছে, এবং নতুন বাজার তৈরি করা আমাদের জন্য খুব এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ আমাদের এখন যে আমাদের প্রায় 75% কর্মী আমাদের এখন মধ্যপ্রাচ্যে যায় এখন, এবং মধ্যপ্রাচ্যের বাইরে মানে আর কোন কোন জায়গা ওপেন করা যায়। যেরকম আমরা জানি যে জাপানে একটা বড় সুযোগ সামনে আছে, এবং সেটার জন্য আমাদের যেরকম সেটা নার্সিং বলি বা আমাদের জারিয়াটিক ট্রেনিং বলি, এগুলো করতে হলে সেখানে আবার জাপানি শিক্ষার দরকার হবে। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে এখানে প্রাইভেট সেক্টর এবং সামাজিক সেক্টর গুলো একটা রোল আছে। এবং আপনি যেটা বললেন যে খরচের ব্যাপারটা তো একটা বিশাল ব্যাপার, এটা ক্যাপ করে দিয়েও কিন্তু এটা হচ্ছে না, কারণ এখানে পুরো এন্ড টু এন্ড সলিউশন আমার মনে হয় কেউ দিতে পারছে না। যে একেবারে প্রথম থেকে শুরু করে ট্রেনিং থেকে শুরু করে কর্মসংস্থানের যে জায়গাটা, সেই জায়গাগুলোতে রেসপন্সিবল কিছু আমাদের রিক্রুটমেন্ট এজেন্সি দরকার, এবং তাদেরকে একটু একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা দরকার, এবং তাদের কিছু নীতি মানা দরকার। ব্র্যাকের পক্ষ থেকে আমরাও একটা রিক্রুটমেন্ট এজেন্সি শুরু করেছি, যাতে এটা একটা উদাহরণ আমরা তৈরি করতে পারি ব্র্যাক প্রবাস বন্ধু নামে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই কাজটা করা কিন্তু খুবই কঠিন কাজ, কারণ এখানেও আমরা কঠিন কাজ, কারণ আমরা দেখছি যে আমাদের একদম নিম্নতম খরচ 3 লক্ষ টাকা, এবং সেটা ভারত,
ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া থেকে 4 থেকে 5 গুণ এবং আফ্রিকান দেশগুলোর থেকে প্রায় 7 গুণ বেশি। জি। এখানে তো অনেকের মুনাফারও ব্যাপার আছে, বা তাদেরকে নিয়ন্ত্রণ করবে কিভাবে আমরা সবাই জানি, কারণ এখানে এত লম্বা একটা চেইন এবং এই চেইনে প্রত্যেককে টাকা দিয়ে 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 তারপরে যখন শেষ পর্যন্ত সেই প্রবাসী যখন যাবে তার একটা বিশাল একটা খরচের তার মাথায় চলে আসবে। এই চেইনটা যত ছোট করা যাবে তত তাদের খরচ কমবে। তো সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করেছি যে ডাইরেক্টলি এমপ্লয়ারের সাথে যুক্ত করে, এবং আমাদের যেহেতু কোনো মিডলম্যান লাগে না, আমাদের এই বিভিন্ন সেন্টারগুলো বিভিন্ন জেলায় আছে, তাদের মাধ্যমে ডাইরেক্টলি আমরা কর্মীদেরকে ট্রেনিং দিয়ে সেখানে আমরা ডাইরেক্টলি পাঠানোর চেষ্টা করি। আসিফ, আমি একটু আপনাকে থামাই, আমি শহীদুলের কাছে শুনে আসি, বিরতি থেকে ফিরে এসে আমরা শহীদুল, আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে এই IOM এর সাথে বলি বা জাতিসংঘের সাথে বলি বা ইন্টারন্যাশনাল এক্সপিডিশন যখন বিপদে পড়ে আমাদের অভিবাসীরা, তখন তাদের সাহায্য নিতে হয়। এই কাজের ক্ষেত্রে সমন্বয়ের জায়গাটা ঠিকভাবে করতে পারছি কিনা, আমি পলিসির জায়গাটা বলতে চাই। আচ্ছা, একটা হলো যে আপনি যেই ক্ষেত্রগুলোর কথা বলেছেন, এই ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং IOM খুব একটা অ্যাক্টিভ আজ থেকে 10-12 বছর আগে ছিল না, এখন অনেক অ্যাক্টিভ হয়েছে এবং এটা সরকারের সাথে সিভিল সোসাইটির সাথে যৌথভাবে এটা করে থাকে। এখন প্রশ্ন হলো যে সমস্যাটা তো কোথায়? আমার মনে হয় জনাব আসিফ সালেহ ঠিকই বলেছেন, 3টা জায়গায় সমস্যা। একটা হলো রিক্রুটমেন্ট এন্ড প্লেসমেন্ট, যেখানে হিউজ সিস্টেম লস হয়, লেটস ফেস ইট। একটা হলো রাইটস অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, মানে দেশের বাইরে তো ঠিক আছে, আমরা নিজেরাও মাইগ্রেন্টদের ব্যাপারে খুবই একটা বিরূপ মনোভাব পোষণ করে থাকি, এটা লেটস ফেস ইট, এটা সবাই না, অনেকে। আর তৃতীয় হলো তারা যখন ফিরে আসে তখন আমরা মোটামুটি তাদেরকে ভুলে যাই, which is return and reintegration। সুতরাং দেখা যাচ্ছে 3টা এন্ডে একটা বড় ধরনের কাজ both in terms of policy এবং সরকারের করা দরকার। হ্যাঁ, এইটা 98% প্রাইভেট সেক্টরের হাতে রিক্রুটমেন্টটা। সুতরাং ইচ্ছা করলে কিন্তু প্রাইভেট সেক্টর এটাকে ওয়েল ম্যানেজ করতে পারতো। নেপালে করেছে, ফিলিপিনে করেছে, অল রান বাই দ্য প্রাইভেট সেক্টর। এখন আমরা যদি বলি যে আমাদের দেশে প্রাইভেট সেক্টরকে দিয়ে করাবো, কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর হ্যাজ ফেইলড আস ওভার দ্য লাস্ট 40 years। সো ওই জায়গাটাই সমস্যা। এই জন্য সরকারের একটা বড় ধরনের একটা সিএ থাকতে হবে। এইটা হলো আমার আর্গুমেন্ট। সেক্ষেত্রে কি অভিবাসী আইন যা আছে বা নীতিমালা যা আছে তা কি পরিবর্তন করা দরকার? আমি প্রথমেই বলেছি যে পলিসিটা একটু শুধু আমি থামাই, আপনি পরিবর্তনটা কি দরকার এটি বিরতির পরে এসে বলেন, তাহলে বিস্তারিত বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আপনি একটু পরে আমরা যোগ দেবো। আবার আমরা আরেকটি বিরতি যাচ্ছি অভিবাসীদের নিয়ে, বিশেষ আয়োজন অভিবাসন ও অভিবাসীর প্রত্যাশায়। আপনারা থাকুন আমাদের সাথে। আমন্ত্রণ আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অভিবাসন ও অভিবাসীর প্রত্যাশা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আজকে নীতি ব্যবস্থাপনার বিষয়টি। শহীদুল হক, আমি আপনাকে থামিয়েছিলাম বিরতির আগে, আমি আপনার কাছে আবার যেতে চাই। আমাদের সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক আমাদের সঙ্গে আছেন। আপনাকে আমি শুধু বলতে চাই যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা 2017 সালের করা জরিপে বলছে যে শীর্ষ 5টি দেশের নাগরিকরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ঢোকার চেষ্টা করেছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। ইউরোপিয়ান কমিশন বলছে 2008 থেকে 2017 সাল পর্যন্ত 1 লাখেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছে। এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের একটু বলবো যে একটু দুর্নাম বা একটু সমালোচনা আমাদের, এইটাকে কিভাবে আমরা মোকাবেলা করব? পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় এবং একই সঙ্গে আপনি বলছেন যে আইনেরও কিছু চেঞ্জ দরকার, যেটি আগের সূত্র ধরে আপনি যদি বলেন। ধন্যবাদ। 3টা জায়গায় পরিবর্তন আনা দরকার। একটা হলো মানসিকতায়, যে যাচ্ছে, যারা পাঠাচ্ছেন এবং যারা তদারকি করছেন, এই 3 গোষ্ঠীর মধ্যে একটা আমূল মানসিকতার পরিবর্তন আনতে হবে। 1। 2 নম্বর হলো যে এই যে পুরো গভর্নেন্স, পৃথিবীর সব জায়গায় কিন্তু এটার জন্য একটা বড় একটা অ্যালোকেশন থাকে। বাংলাদেশে যদি আপনি এক্সপার্ট ওয়েলফেয়ার মিনিস্ট্রি অ্যালোকেশন দেখেন, আমি 2 বছর আগে দেখেছি, ওয়ান অফ দ্য লোয়েস্ট। তো মানে আপনি চাচ্ছেন এত বড় একটা সেক্টর ওনারা চালাবেন, সেখানে যদি অর্থই না থাকে তাহলে ওনারা কিভাবে স্কিল ডেভেলপমেন্ট এবং অন্যান্য বিষয় করবেন? আই হোপ থিংস হ্যাভ ইমপ্রুভ। আরেকটা হলো অ্যাকাউন্টেবিলিটি এন্ড রেসপন্সিবিলিটি। এইটা কিন্তু ওই আবার 3 ইসেই, যে যারা পাঠাবে, যে যাচ্ছে এবং যারা তদারকি করছেন মিনিস্ট্রি, এদের একটা অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করতে হবে। এবং এইটা আমার মনে হয় যে যদিও আইনে আছে কিন্তু বাস্তবে আছে বলে আমার জানা নাই। তাহলে আইনে আছে, বাস্তবায়নটা জরুরি। আইনটা ঠিক, অ্যাবসলিউটলি আইনের বাস্তবায়ন দরকার। যেমন ধরেন একজন একটা কমপ্লেইন নিয়ে আসলো, সেই কমপ্লেইনের কোনোদিনই সে তার সুরাহা করতে পারে না, এত লেন্দি প্রসেসের কারণে। মানসিকতার পরিবর্তনের দরকার আছে। আচ্ছা,
ধন্যবাদ আপনাকে। আমি একটু শহীদুল আলম আপনাকে যেতে চাই, এই যে কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো শুধু নয়, আমি মন্ত্রণালয়ের দিক থেকে যদি আপনি একটু বলেন যে এই যে নীতিগত জায়গায় একটু কিছু কিছু পরিবর্তন করা দরকার। পৃথিবী বদলেছে, অতিমারি আমাদেরকে অনেকটা বদলে দিয়েছে, প্রশিক্ষণের ক্ষেত্রে হয়তো নতুনত্ব আনতে হবে, সেক্ষেত্রে আমরা কতটা প্রস্তুতি নিচ্ছি? না, স্যার যেটা বলেছেন শহীদুল হক স্যার, আমি কিছু কিছু বিষয়ে হয়তো একমত, কিছু কিছু বিষয়ে ভিন্ন মত পোষণ করি। আচ্ছা, বলুন। যেমন ধরুন, আপনি আপনি আইনের যে কথা বলেছেন, যদি কোনো রিক্রুটিং এজেন্ট ভুল করে বেশি টাকা নিয়ে বা কোনো চাকরি নিশ্চয়তা না দিয়ে কাউকে বিদেশে পাঠায়, তার লাইসেন্স বাতিল হয়ে যায়, তার জামানত বাতিল হয়ে যায়, তার জেল জরিমানা হয়। কিন্তু যে কর্মীটি না জেনে গেলেন, তার কোনো শাস্তি বা তার কোনো তিরস্কারের কোনো বিধান নেই। যে কর্মী বিদেশে ভ্রমণের নাম করে যে চলে গেলেন, এক দেশ থেকে আরেক দেশের বর্ডার পাড়ি দিলেন, তার শাস্তির কোনো বিধান নেই। এবং আমরা মানসিকভাবে একটা বিষয় স্যারের সাথে একমত, সেটি হচ্ছে মানসিকতার পরিবর্তন করতে হবে। বাজারে যে ন্যূনতম একটি শাক কিনতে গেলে আমি 2 বার উল্টে দেখি, টমেটো কিনতে গেলে উল্টে দেখি, ভালো আছে কিনা দেখি, আর আমি জীবন বাজি রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি না, চেষ্টা করি না যে দেশে যেতে চাই সেখানে আমার জীবনের নিরাপত্তা কতটুকু আছে, আমার বিনিয়োগ ফেরত আসবে কিনা, এবং আমি যে বর্ডার পাস করছি বিনা লাইসেন্সে এবং বিনা অনুমতিতে, এই বিষয়টা কিন্তু ভাবার ব্যাপার। আমরা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড সিস্টেম করেছি, অন্তত পক্ষে নামটা লিখে যাক, একটা কার্ড নিয়ে যাক, এটা হচ্ছে কোন দেশে তিনি যাচ্ছেন অন্তত হিসাবে থাকে। কিন্তু যত লোক আপনার সাগর পাড়ি দিচ্ছে, বর্ডার পাড়ি দিচ্ছে, আনডকুমেন্টেড হচ্ছে, এরা কিন্তু আমাদের হিসাবের বাইরে। এরা যাচ্ছে আত্মীয়র নাম করে বেড়াতে, এরা যাচ্ছে ভিজিট ভিসায়, এরা যাচ্ছে ট্রাভেল ভিসায়, এবং এর সাথে কিন্তু রিক্রুটিং এজেন্সির বাইরে ট্রাভেল এজেন্টরাও অনেক ক্ষেত্রে হয়তো আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি সেখানে কি আমরা খুব জোরালোভাবে এটা বলছি তাদেরকে যে বেআইনিভাবে যাবেন না, না জেনে যাবেন না, বা যে সমস্ত আইন আছে সেগুলো জেনে যাবেন? আচ্ছা, আমাদের 19 সালের স্লোগান ছিল জেনে বুঝে বিদেশ গেলে অর্থ সম্মান 2 মিনিট। আর জাতির পিতার এই জন্মশতবর্ষে মুজিব বর্ষের স্লোগান হচ্ছে মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। তাহলে আমাদের ইথিক্যালি কিন্তু আমরা জায়গাটা ঠিক করেছে, না জেনে যাবেন না, জেনে বুঝে গেলে অর্থ পাবেন, সম্মান পাবেন, না বুঝে আপনি যাবেন না। অনেক ক্ষেত্রে আছে যে কত টেম্পারেচার সেটাও সে জানে না, সে যা স্যান্ডো গেঞ্জি পরার মতো একটা টি শার্ট পরে চলে যাচ্ছে, যে দেখছে খুব ঠান্ডা। ধন্যবাদ। সকলেই সচেতন থাকা যাবেন, যিনি যাবেন, যিনি রিক্রুট করবেন এবং যিনি তদারকি করবেন, যিনি শহীদুল হক বললেন। আপনাকে ধন্যবাদ। আমি আসিফ স্যার আপনাকে শেষ করতে বলবো, আমরা একটা দেখি যে নাগরিক দায়িত্ব থেকে আমি যদি বলি, বা নাগরিক প্ল্যাটফর্ম, আমরা জানি যে এসডিজি এমডিজির ক্ষেত্রে কিন্তু নাগরিকদেরকে যুক্ত করার উদ্যোগ কিন্তু সেই সমন্বয়কারীও আমাদের কিন্তু আছে, এবং আপনারা সেটা কাজ করেছেন, আপনারও সেই অভিজ্ঞতা আছে। অভিবাসন সমস্যার ক্ষেত্রে এইটা কোনো একটু ফোকাস করা যায় কিনা? আমাদের অভিবাসনের দিকটা কিন্তু আমাদের বাংলাদেশের সার্বিক উন্নয়নের একটা সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তো আমি যেটা শহীদুল হক স্যার যেটা বললেন যে এখানে যেরকম সেই অনুপাতে অর্থায়ন দরকার মিনিস্ট্রি, পাশাপাশি এটা আমরা জানি যে মানুষের একটা কমন একটা অ্যাসপিরেশন থাকে বিদেশে যাবই। এখন সেক্ষেত্রে অনেক সচেতনতা থাকলেও তারপরেও মানুষ অনেক সময় ভালো উদাহরণগুলো দেখেই মনে করে কোনো রকমে চলে গেলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের খারাপ দৃষ্টান্তগুলো তাদের সামনে তুলে আনতে হবে, যাতে তারা শুধু এই ভালো জিনিসগুলো দেখে চলে না যায়। এখন কথা হচ্ছে যে এখানে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা খুব দরকার। এখন অনেক ক্ষেত্রেই এই সরকার যে নতুন নতুন সার্ভিসগুলো নিয়ে আসছেন সেগুলোর সঙ্গে কমিউনিটিকে সংযুক্ত করা, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে সামাজিক সংগঠনগুলো আমাদের মতো যারা আছে তারা আমরা কাজ করতে চাই এবং কাজ করছিও। প্রায় আমরা গণমাধ্যমে থাকতে চাই আপনাদের সাথে। জি, অ্যাবসলিউটলি। আচ্ছা, আমি একটুখানি বলতে পারবো যে আমরা কিন্তু জেলা উপজেলা পর্যায়ে আমার মিনিস্ট্রি প্রোগ্রাম গুলো নিয়ে গেছি গত 2 বছর। ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত জনপ্রতিনিধি এনাদের কাছে আমরা সেমিনার পৌঁছেছি যে মানুষগুলোকে বোঝান জীবন অত্যন্ত মূল্যবান, বাংলাদেশের মর্যাদাটা মূল্যবান। আপনারা জেনে বুঝে যাবেন, ট্রেনিং নিয়ে যাবেন, রেজিস্ট্রি করে যাবেন, নিবন্ধিত ভাবে ছাড়া। ধন্যবাদ শহীদুল আলম, এবং ধন্যবাদ আসিফ সালেহ এবং শহীদুল হক, আপনাদের 3 জনকে। নিশ্চয়ই আমরা এগুলো নিয়ে আবার কথা বলবো, এবং নিশ্চয়ই গণমাধ্যমকেও হয়তো সোচ্চার থাকতে হবে আপনাদের সহযোগিতায়। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজন থেকে। আগামী শুক্রবার আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।